আমি যদি বলি আমাদের ভারতবর্ষে এমন একটি নারী যদি না থাকতো তাহলে হয়তো আমরা ব্রিটিশ শাসিত হতাম না, মানে আমাদের হয়তো ব্রিটিশ শাসন করতে পারতো না। আপনারা কি জানেন কে সেই নারী? আমরা সচরাচর অনেক ভারতীয় নারী বীরত্বের কথা শুনতে পারি, বীরত্বের ইতিহাস জানতে পারি, এমন আমি ভিডিও বানিয়েছি। কিন্তু আজকে আমি এমন নারীর কথা আলোচনা করব যাদের জন্য হয়তো যিনি না থাকলে হয়তো আমরা ব্রিটিশ পরাধীন হতাম না। তিনি আর কেউ নন, আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা মাসি। নমস্কার সবাইকে, আমি বিক্রম। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর তোমাদের সাবস্ক্রাইব তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে ও অনেক অনুপ্রাণিত করে। তো চলো শুরু করি। প্রকৃত নাম মেহরুন্নিসা বেগম, তবে এ নামে খুব কম মানুষই চেনেন তাকে। ইতিহাসে তিনি পরিচিত ঘেষেটি বেগম নামে। নামটি শুনলেই কুচুকুড়ি এক নারীর প্রতিকৃতি ভেসে ওঠে। মানুষপটে ক্ষোভে ঘৃণায় ভ্রু কুঁচকে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বাংলার স্বাধীনতা পরাহত হওয়ার ষড়যন্ত্রে যে জড়িত আছে তার নাম ইতিহাসের পাতায়, তাই তার ঠাঁই হয়েছে খল চরিত্র হিসাবে। খল হলেও বাংলার ইতিহাসে তিনি অন্যতম শক্তিশালী এক নারী। এক্ষেত্রে মোগল শাহজাদি ও জাহানদার সমগ্র ভারতবর্ষের ইতিহাসে রাজ পরিবারে ভুক্ত নারীদের মধ্যে তার তুলনা বিরল। অষ্টাদশ শতকে বাংলা, বিহার, ওড়িশার সব গুরুত্বপূর্ণ নায়ক ও শাসকের ভিড়েও যথেষ্ট আলো তিনি নিজের দিকে টেনে নিতে পেরেছেন। এতটাই যে তাকে বাদ দিলে নবাবী আমলের ইতিহাস অসম্পূর্ণই থেকে যাবে। নবাব আলীবর্দী খানের মহলে তিনি পরিচিতি ছিলেন ছোটি বেগম নামে, মানে ছোট বেগম নামে। নবাবের তিন কন্যার মধ্যে তিনি সবার বড়। অন্য দুজনের নাম যথাক্রমে মায়মুনা বেগম এবং আমিনা বেগম। নবাবের কোনো পুত্র ছিল না। তিনি তার তিন ভাতৃপুত্রের সঙ্গে নিজের তিন মেয়ের বিয়ে দেন। বড় মেয়ে মেহরুন্নিসার বিয়ে হয় তার বড় ভাতৃপুত্র নওয়াজিশ মোহাম্মদ খানের সঙ্গে, আর আলীবর্দী খান নওয়াজিশকে ঢাকায় প্রশাসক হিসাবে নিয়োগ দেন। সেই থেকে তিনি ছোট নবাব হিসাবে অভিহিত হতে থাকেন, আর তার বেগম হিসাবে মেহরুন্নিসা ছোটি বেগম অধিবা লাভ করেন। নবাব মহলে ঘেষটি বেগমের ছিল একচ্ছত্র আধিপত্য। তার স্বেচ্ছাচারিতা, একরেখা মনোভাব আর রাগের কারণে সবাই তাকে সমীহ করে চলত। স্বয়ং নবাব আলীবর্দী খানের উপরও ছিল তার ব্যাপক আধিপত্য। স্বাধীন চেতনা ও উচ্চবিলাসী ঘেষটি বেগম তার স্বামীর ছোট নবাব হওয়ায় তিনি সেটা মেনে নিতে পারেননি। তাই তিনি স্বামীর সঙ্গে ঢাকায় না গিয়ে মুর্শিদাবাদকে পিত্রালয়ে থেকে যান। ঢাকায় কিছুদিন থেকে নওয়াজিশ খানও বেগমের সঙ্গে থাকার জন্য মুর্শিদাবাদে চলে আসেন। মেহরুন্নিসা বেগম মানে ঘসেটি বেগম, তার কোনো সন্তান ছিল না। তাই তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন। তিনি চেয়েছিলেন একরামউদ্দৌলা নবাব হবেন, কিন্তু একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন। স্বামীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল না এবং সেনাপতি হোসেন কুলি খাঁর সাথে অনৈতিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়। ফলে আলীবর্দী খাঁর নির্দেশে সিরাজউদ্দৌলা তাকে হত্যা করে। এই ঘটনার প্রেক্ষিতে প্রতিহিংসা পরায়ণ হয়ে ঘেষটি বেগম গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি নানাভাবে সিরাজউদ্দৌলাকে পরবর্তীতে সিংহাসনচ্যুত করতে চেষ্টা করেন। প্রত্যেকবারেই তার চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। সিরাজউদ্দৌলা এক সময় তাকে তার মতিঝিলের সরম্য প্রসাদ থেকে নিজে রাজপ্রসাদে জোরপূর্বক নিয়ে আসেন এবং একই সঙ্গে তার সমস্ত অর্থ সম্পত্তি বজায়প্রাপ্ত করেন। তবুও তার ষড়যন্ত্র থেমে থাকেননি। সিরাজ বিরোধিতার সঙ্গে তিনি সব সময় সুসম্পর্ক বজায় রাখেন এবং তার পরাজয়ে ইংরেজ ও বিশ্বাসঘাতক আমোত্তদের প্রত্যক্ষ মদত দান করতেন তিনি। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর তার খুবই করুণ পরিণতি হয়েছিল। তাকে প্রথমে ঢাকায় বন্দি করা হয় এবং পরে মির্জাফরের পুত্র মিরনের চক্রান্তে বুড়িগঙ্গা ও শীতলক্ষার সন্ধিস্থলে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানা যায়। এখান থেকে আমরা একটাই শিখতে পারি যে অতি হিংসাপরায়ণ সেটা হচ্ছে নিজের ক্ষতি ডেকে আনা।